এই, আমার কি দেখে তুমি প্রেমে পড়েছিলে? আরে তোমার চোখ দেখে, তোমার এই চোখ দেখলি আমার এই পৃথিবী দেখতে মন চায় না। এই মইনুল! হ্যাঁ ভাই। তোর বাড়ি বাপ অসুস্থ, তোরে এতবার ফোন দিচ্ছে আর তুই ফোনে কি করতেছিস? হ্যাঁ, তোর বাপটা তো মরে যাচ্ছে, বাড়ির থেকে এতবার ফোন দিচ্ছে, তোর কি এই খেয়াল আছে? তোরে মোটর গাড়িতে কাজ করতে হবে না, যা তুই যা যা, তোর কাজ করতে হবে না। দেখ, যে ছেলে বাপ মার কষ্ট না বোঝে, ফ্যামিলির কষ্ট না বোঝে, সেই ছেলের আমার সাথে এই মোটর গাড়িতে দরকার নেই। যা ভাই তুই যা। ভাই, একটা কথা বলবো। বল। আপনি মইনুল ভাইরে এত ভালোবাসেন, আজকে হঠাৎ এত খারাপ ব্যবহার করলেন। তোর কোনো কাজ আছে? তুই তোর কাজ যা, সর। মইনুল, মন খারাপ করিস না ভাই। আমি জানি তোর একটু বেশি কষ্ট দিয়ে ফেলাইছে, কারণ তোরে বেশি ভালোবাসি তোর। তুই রাগ করিস না ভাই। আর যারা মা বাবার কষ্ট দেয় তাদের আমার দেখতে মন চায় না, কেন জানিস? মা বাপ অনেক দামি একটা জিনিস, আর মা বাবার কষ্ট দিলে সে কোনোদিন সুখী হয় না। আমি তোর উস্তাদ, মা বাপের পরে এই যে আমি উস্তাদ, আমার কাছে আইছিস না, আমি তোর কর্ম শেখাচ্ছি না। তা মা বাপও ঠিক এইভাবে আমাদের মানুষ করেছে। বাড়ি যা যায়, চাচার কি অবস্থা দেখ, দেখে যদি গাড়ির প্রয়োজন হয় আমার ফোন দে, আমি আসতেছি। আগে চাচারে দেখ, যা ভাই। আচ্ছা যা, আগে আগে যা। কাকা সবই তো শুনলেন। আপনার ছেলে যে মইনুল, ওই অ্যাম্বুলেন্সে হেল্পারি করে কিছু বলে কিছু করতে পারবে? আর শোনেন, আমি আপনাকে কোনো সময় খারাপ চাইনি। না তা তো বাবা, কিন্তু ও কি রাজি হবে? ও এমনিই তো বাড়ি আসতে চায় না। আরে কাকা, বাড়ি আসবে না মানে? আমি আপনার একটা কথা বলি, শোনেন। আচ্ছা আচ্ছা আচ্ছা, এই কাজটা করেন আপনি, ও বাড়ি এমনি চলে আসবে না। তাহলে আমি গেলাম কাকা, আপনি থাকেন তাহলে। হ্যাঁ কাকা, এই বিষয়ের কথা যেন আপনি কারোর সঙ্গে বলা বলি করেন না। এমনি মানুষ আমার মাথা খাইয়ে ফেলতেছে। এই বিষয় কিন্তু আমি আপনার ছেলের জন্য নিয়ে আইছি। তা থাকেন কাকা, আমি গেলাম। আরে ভাই, এটা হলো সুবর্ণ সুযোগ। তুই পাসপোর্টটাকে রেডি কর, করে আমার কাছে দে, আমি পাসপোর্টটাকে জমা দিই, তারপরে টাকা পয়সা তুই গুছাই আমার কাছে দিস না। করছে কি সবাই করছে, টাকা নাকি একটু বেশি হয়ে যাচ্ছে। তারা কারারে, যারা তোরে করছে তারা তোর ভালো চাই না। না সবাই আর কারা, এই গ্রামের লোকজনই কই করতেছে। তোরে যে টাকায় নিচ্ছি না, এর থেকেও বেশি টাকা দিয়ে আমাদের কোম্পানিতে লোক নি। টাকা পয়সার বিষয় তোর চিন্তা করা লাগবে না। তুই আগে পাসপোর্টটা কর, করে আগে আমার হাতে দে, তারপর আমি দেখতেছি কি করা যায়। শোন ভাই, কোনো মা বাপি কিন্তু তার সন্তানের খারাপ চায় না। আর তোর মাটা তো মারা গেছে অনেক আগেই। তোর আব্বা তো তোদের দুই ভাইয়ের মেলা কষ্ট করে মানুষ করেছে, সবই তো তুই জানিস। এখন তোর আব্বা যেটা করছে তুই সেইটা মাইনে নে ভাই। ভাইরে, সবই তো জানি, সবই বুঝি, আমার তো বিদেশ জাতি মন চাচ্ছে না রে ভাই। এখন আব্বা আমার যেভাবে ধরেছে আমি বুঝে উঠতে পারতেছি না যে আমি কি করব। এখন বিদেশে যাতে হলে ভাই জমি বিক্রি করা লাগবে, গাছ বিক্রি করা লাগবে, গরু বিক্রি করা লাগবে, মানুষের হাতে পায়ে ধরে টাকা ধার নেওয়া লাগবে। টাকা তো আর ক্যাশ নেই, যে ক্যাশ টাকা দিয়ে চলে গেলাম, কতগুলো জিনিস নষ্ট করে তারপরে বিদেশ যাওয়া। আর বিদেশ যাওয়ার পরে আমি যদি ভালো কাজ না পাই, ভালো কোম্পানিতে চাকরি না পাই, তখন আমার ভবিষ্যতের কি হবে তুই ক? এইসব ভাইবে আমার মাথা খারাপ হয়ে যাচ্ছে। আরে ভাই, মাথা খারাপের কি আছে? তুই তো আর ইচ্ছা করে জমি জায়গা নষ্ট করে বিদেশে ঘুরতে যাচ্ছিস না। তুই বিদেশ একবার যাইয়ে দেখ তোর কপালে কি হয়। আচ্ছা দেখি কি দেখি করি ভাই। এত চিন্তা ভাবনা করলি জীবন চলে না, আর রিস্ক না নিলি উন্নতি করা যায় না। আর উনি টেনশন করতেছে। কি আব্বা, কথা করছো না কেন? তুমি কি একটা কাজের মতো কাজ করেছো কদিনই? তুমি আমার উস্তাদে ফোন দিয়ে করছো তোমার অবস্থা ভালো না, তুমি যাই যাই অবস্থায় আছো। এটা কি তুমি কাজটা ঠিক করেছো? কাও উস্তাদে ফোন দিয়ে কয়েছো তোমার অবস্থা ভালো না, তোমার হাসপাতালে নিয়ে লাগবে। ওই আব্বাস ভাই খপ্পরে পড়িছাও। আব্বা তুমি যাই কও না কেন, বিদেশে আমি যাব না। এই তুই অত বেশি বুঝিস না, তোর কোনটা করলে ভালো হবে আর মন্দ হবে সে আমি ভালো করেই বুঝি। কারণ এই দুনিয়ায় তুই আমার আগে আসিস নি। হ্যাঁ,
ওই আব্বাস ভাই তো তোমার মাথা খাইয়ে ফেলাইছে, তোমার মাথা সিবই খাইয়ে ফেলাইছে, মাথার ভিতরে বিষ ঢুকে গেছে। এখন ওই বিষই তোমার মাথা পাগল করে ফেলতেছে, এই জন্য আমার বিদেশ পাঠার জন্য লাগিছে। হ্যাঁ, আমার তো বোধপত্তি মোটেই নেই, আমার মাথায় কিছু নেই, গোবর পুরা। আমি আব্বাসের কথা শুনে বেড়াবানে। বাড়ি যা, এই রোদের মধ্যে না বকায়ে বাড়ি যে গা গোসল দিয়ে দুটো খাইয়ে নিয়ে যা। আমি বাড়ি যাচ্ছি না, আমি বাজারে যাচ্ছি। আর বিদেশ আমি যাবো না, এটা মাথা রেখে নে। যা যা, আমি যে সিদ্ধান্ত নিয়েছি তোরে বিদেশ পাঠাবো তো পাঠাবোই। মইনুল, চাকরি বাকরির সুবাদে থাকি তো শহরে, গ্রামে খুব একটা আশা হয় না। শুধুমাত্র তুমি খবর দিলে এই জন্য সব কাজ কাম রেখে আমি গ্রামে চলে আইছি। আরে তোমার জমিটা নিচ্ছে, কারণ এটা আমার, তো এই পাশের জমিটা আমার, এটা নিলে পুরোটা একট আমার হয়ে যাচ্ছে। তবে কেমন জানি দাম একটু বেশি হয়ে যাচ্ছে ভাই। ও ভাই, দাম কিরকম বেশি আসছে? আমার তো মনে হয় আপনার সুবিধার্থে একটু দাম বেশি হলেও এই জমিটা আপনার নেওয়া উচিত। দেখেন, আমার এই জমির পরে কিন্তু ওই জমিটা আপনার। এখন আমার এই জমিটা যদি আমি বাইরের কারো কাছে বিক্রি করি, আপনি আপনার ওই জমিতে যাতায়াতের জন্য জায়গা পাবেন? জায়গা পাবেন না ভাই। দাম আমি আপনারা যেটা কইছি ওইটাই। আচ্ছা দেখতেছি, আসো। আচ্ছা, তবে একটু তাড়াতাড়ি দেখেন, দেখে আমারে জানাবেন, ঠিক আছে? কাকা, এই জায়গায় পুরো 3.5 লাখ টাকাই আছে। তাহলে রবিবারে আপনি কাগজপত্র সব রেডি করে ফেলেন, আমিও আমারটা রেডি করে ফেলি, রবিবারে যাই লেখালেখির কাজটা শেষ করে ফেলবারে। হ্যাঁ বাবা, ঠিক আছে। আচ্ছা, তাহলে আমি এখন চলে যাচ্ছি। আচ্ছা বাবা, তাহলে সময় ফেলে আবার আসো। আচ্ছা কাকা, টাকা সব আমি বুঝে পাইছি, আপনি কোনো চিন্তা করবেন না। আপনার ছেলেরে 1 সপ্তাহের ভিতরে আমি ফ্লাইট করে দেবো। আপনার ছেলে যাওয়ার পরেই আমি 1 মাসের ভিতরে আমার ওই কাজের সাইডে ওরা ফোরম্যান বানাই দেবো। ঠিক আছে বাবা, তোমার উপরে আমার খুব বিশ্বাস আছে, আস্থা আছে। তাহলে আমি এখন আসি বাবা। আচ্ছা কাকা, ঠিক আছে। কাকা সাবধানে যাইন, আর এই বিষয়টা মইনুলের একটু জানাই দিয়েন। আচ্ছা আচ্ছা। আচ্ছা। যাক, টাকাগুলো দিয়ে এবার প্লাস্টারের কাজটা শেষ করতে পারবা না। এখন বুঝতে পারলে তো আব্বা, আমি তো আরে বারবার করে কইছি যে আমি বিদেশে যাব না, তুমি আমার কথা শোনোনি। তুমি ওই আব্বাসের মিষ্টি কথার ফাঁদে পড়ে আজকে সর্বোচ্চ হারায় বসে রয়েছি। আজকে না আছে মাঠের ধানি জমি, না আছে বাড়ি বড় বড় গাছগুলো, না আছে গোয়ালের গরু। এদিকে আত্মীয় স্বজনের কাছ থেকে কতগুলো টাকা ধার করে রাখিছি, তারা সকাল বিকেল বাড়ি পরে আসতেছে। 6 মাস হয়ে গেছে, তাকে আর কি করে বুঝ দিবা তুমি? আজকে সর্বোচ্চ হারায় সর্বশান্ত হয়ে গেছি। আমি একবারও তোমার কইছি যে আমি বিদেশে যাবো, আমার বিদেশে পাঠাও? একবারও আমি কইনি। তুমি আমার বন্ধুকে ধরিছো, আত্মীয় স্বজনের ধরিছো, সবাই ধরে ধরে আমার রাজি করাইছো। রাজি করাই শেষমেশ কি হয়েছে? সবকিছু হারাই ফেলেছি। এই জন্যই মানুষ কয় যে কোনোদিন লোভ করতে হয় না, আর তুমি লোভে পড়িছো। তোমার ওই লোভের মাসুল এখন এইভাবে দিতে হচ্ছে। আজ 6টা মাস হয়ে গেছে, আব্বাসের কোনো খোঁজ নেই। আমরা কি ভালো ছিলাম না? আমরা কি ভালো খাচ্ছিলাম না, ভালো থাকছিলাম না? তুমি আব্বাসের মিষ্টি কথার ফাঁদে পড়ে, লোভে পড়ে তুমি সবকিছু বিক্রি করে ওর হাতে টাকা তুলে দিয়েছো আমার বিদেশে পাঠানোর জন্য। আর আজকে সে আব্বাস লাপাত্তা, আব্বাসের কোনো খবর নেই, আব্বাসের মোবাইল নাম্বার বন্ধ, আব্বাসের সাথে যোগাযোগ করার মতো কোনো লাইন নেই। এই টাকা তুমি কি করে দিবা? আত্মীয় স্বজনের টাকা তুমি কি করে শোধ করবা? পারবা শোধ করতে? কোনোদিন লোভ করতে হয় না, লোভ মানুষের ধ্বংস করে দেয়। এটাই হচ্ছে তার বাস্তব প্রমাণ। আব্বা, তুমি আমার জন্ম দিয়েছো, তুমি আমার জন্মদাতা পিতা। তুমি যে ভুলটা করেছো, এই ভুলটা আমি করতে পারতাম, কিন্তু আমি করিনি আব্বা। আমি জানি যে দেশের মাটিতে থাইকে পরিশ্রম করলে ভালো থাকা সম্ভব। মানুষের কথার ফাঁদে পড়ে মানুষ ধ্বংস হয়ে যায়, এর থেকে বাস্তব প্রমাণ আর কিছু হয় না আব্বা। আজকে তোমার লোভের কারণে আমরা সর্বশান্ত হয়ে গেছি, পথের ভিখারি হয়ে গেছি। আমার নসিব খারাপ, আমার কপালটাই খারাপ। তোমার আর কি কব, কিছু করার নেই আব্বা। প্রবাসের টাকা আছে, কিন্তু সেই টাকার পথে ফাঁদও আছে। দালালের মিষ্টি কথাই ভরসা করে অনেক মানুষ তার শেষ সম্বলটুকু দালালের হাতে তুলে দেয়। তারপরে যে বুঝতে পারে যে স্বপ্নটাই বিক্রি হয়েছিল, কিন্তু বাস্তবে না। প্রবাসে যাওয়ার আগে মানুষ যদি একটিবার যাচাই করত, তাহলে হয়তো লক্ষ টাকার লোভে নিজের পরিবারকে নিঃস্ব হতে হতো না। মনে রাখবেন, দালালের মুখে বিদেশ মানে স্বপ্নের জীবন, সুখের জীবন, কিন্তু বাস্তবে অনেকের জন্য সেটাই হয়ে যায় সর্বনাশের শুরু। লক্ষ টাকা ইনকামের সুযোগ মানুষকে অন্ধ করে দেয়, আর সেই অন্ধত্বের সুযোগ নেয় এই সমস্ত প্রতারক দালালরা। তাই অনুরোধ থাকবে, প্রবাসে পাড়ি জমানোর আগে দালালের মিষ্টি কথার ফাঁদে না পড়ে যাচাই বাছাই করে তারপরে প্রবাসে পাড়ি দিবেন। ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই শেয়ার করে দিবেন। ধন্যবাদ।